নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ। সঙ্গে রয়েছে আমি রিয়া। শুরু করছি নিউজ টুডে। শুরুতেই দেখব আজকের হেডলাইন্স। আরজিকর হাসপাতালে আর্থিক দুর্নীতি মামলা তদন্তে কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষের বাড়িতে হানা সিবিআইয়ের। শুক্রবার দুপুর 2টোর পর অতীনের উত্তর কলকাতার বাড়িতে পৌঁছায় সিবিআই 3টে গাড়ি, সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরাও। সুপ্রিম কোর্টের বিচারপতি দাগিদের তালিকা প্রকাশ করার নির্দেশ দেয়। সেই অনুযায়ী শুক্রবার সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে এসএসসির আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, শনিবারই দাগিদের তালিকা প্রকাশ করা হবে। বন্ধুর হাতে খুন আরেক বন্ধু, তৃতীয় ব্যক্তি হিসেবে ঝগড়া থামাতে গিয়ে মৃত্যু যুবকের। হাওড়ার লিলুয়ার পটুয়াপাড়ার ঘটনা, গ্রেপ্তার অভিযুক্ত। মাসের শেষে শহীদ ক্ষুদিরাম থেকে টালিগঞ্জ পর্যন্ত মেট্রো অনেকক্ষণ বন্ধ থাকবে জানালো কর্তৃপক্ষ। রক্ষণাবেক্ষণের কারণে কবি সুভাষ স্টেশন অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে। আমেরিকার সঙ্গে শুল্ক যুদ্ধের আবহে জাপানে পৌঁছলেন প্রধানমন্ত্রী। দুদিনের সফরে একগুচ্ছ কর্মসূচি রয়েছে তার। দেখা করতে পারেন জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে। ট্রাম্পের স্বাস্থ্য নিয়ে জল্পনা, দায়িত্ব নিতে প্রস্তুত ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ভাইস প্রেসিডেন্টের এই মন্তব্য ঘিরে নতুন করে আলোচনায় উঠেছে প্রেসিডেন্টের স্বাস্থ্য। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী শনিবারই দাগিদের তালিকা প্রকাশ করবে এসএসসি। সুপ্রিম কোর্টের বিচারপতি দাগিদের তালিকা প্রকাশ করার নির্দেশ দেয়। সেই অনুযায়ী শুক্রবার সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে এসএসসির আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, শনিবারই দাগিদের তালিকা প্রকাশ করা হবে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী শনিবারই দাগিদের তালিকা প্রকাশ করবে এসএসসি। সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি সতীশ চন্দ্র শর্মার বেঞ্চ দাগিদের তালিকা প্রকাশ করার নির্দেশ দেয়। সেই অনুযায়ী শুক্রবার সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে এসএসসির আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, শনিবারই দাগিদের তালিকা প্রকাশ করা হবে। সুপ্রিম কোর্টের কলমের এক আঁচড়ে চাকরি চলে যায় অন্তত 26,000 শিক্ষক ও অশিক্ষক কর্মীর। বাতিল হয়ে যায় 2016 সালের গোটা প্যানেল। এসএসসি সুপ্রিম কোর্টকে নির্দেশ দেয়, আগামী ডিসেম্বরের মধ্যে আবারও পরীক্ষা নিতে হবে। সেই অনুযায়ী পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। আগামী 7 এবং 14 সেপ্টেম্বর পরীক্ষা। ইতিমধ্যে আবেদন প্রক্রিয়াও শেষ। তবে যোগ্যদের দাবি, একজন অযোগ্যকেও এসএসসি পরীক্ষায় বসার সুযোগ দেওয়া যাবে না। এই দাবিতেই বৃহস্পতিবার যেন শিলমোহর দেয় সুপ্রিম কোর্ট। দাগিদের তালিকা প্রকাশের নির্দেশ দেয় আদালত। শুক্রবার সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে এসএসসির আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, শনিবারই দাগিদের তালিকা প্রকাশ করা হবে। তিনি নিশ্চিত করেন, কোনো দাগি প্রার্থী আবেদন করলেও তিনি অ্যাডমিট পাননি। একজনও দাগি প্রার্থী পরীক্ষায় যাতে বসতে না পারেন তা নিশ্চিত করার নির্দেশ দেয় বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি সতীশ চন্দ্র শর্মার বেঞ্চ। এদিন আদালতে যোগ্য প্রার্থীরা দাবি করেন, যদি দাগিদের চিহ্নিত করাই হয় তবে আর কেন তাদের পরীক্ষা দিতে হবে? তবে সে দাবি এদিন খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। আদালত স্পষ্ট জানায়, পরীক্ষা দিতেই হবে। তার মাধ্যমে সফল প্রার্থীরা ফের নিয়োগের সুযোগ পাবেন বলেই জানায় সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ। তাতে অবশ্য ফের হতাশ চাকরিহীনরা, কারণ শুরু থেকে পুনরায় পরীক্ষায় বসার বিরোধী তারা। কোনোভাবেই পরীক্ষা দিতে রাজি নন। সে কারণে বহু যোগ্য চাকরিহীন ফর্ম ফিল আপও করেননি। সুতরাং এখনও অনিশ্চিত তাদের ভাগ্য। হাই নিউজ নেটওয়ার্ক। ভিনরাজ্যে বাঙালি হেনস্থা, ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন, অপরাজিতা বিল ফেরত পাঠানো সহ একাধিক ইস্যুতে প্রস্তাব আনতে আগামী মাসে বিশেষ অধিবেশন বিধানসভায়। সেপ্টেম্বরে 3 দিনের জন্য বিধানসভায় বিশেষ অধিবেশন করে এইসব ইস্যুতে প্রস্তাব আনতে তৎপর রাজ্যের শাসক দল। ভিনরাজ্যে বাংলা ও বাঙালির উপর অত্যাচার, ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন, অপরাজিতা বিল ফেরত পাঠানো সহ একাধিক ইস্যুতে প্রস্তাব আনতে আগামী মাসে বিশেষ অধিবেশন বসছে বিধানসভায়। আগামী সপ্তাহে অর্থাৎ সেপ্টেম্বরের গোড়ায় 3 দিনের জন্য বিধানসভায় বিশেষ অধিবেশন করে এসব ইস্যুতে প্রস্তাব আনতে তৎপর রাজ্যের শাসক দল। সূত্রের খবর, সেপ্টেম্বরের 1, 2 এবং 4 তারিখ বসবে অধিবেশন। সূত্রের খবর, এই বিশেষ অধিবেশনে বাঙালি হেনস্থা নিয়ে নিন্দা প্রস্তাব আনা হতে পারে। এছাড়া এসআইআর এর প্রতিবাদ ও অপরাজিতা বিল নিয়ে আলোচনার সম্ভাবনা। সম্প্রতি ভিনরাজ্যে কাজ করতে যাওয়া বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর লাগাতার অত্যাচারের অভিযোগ উঠছে। বাংলায় কথা বললে জুটছে বাংলাদেশি তকমা। সন্দেহের বশে পুশব্যাকের ঘটনাও ঘটেছে। এই নিয়ে বড়সড় প্রতিরোধ গড়ে তুলেছে রাজ্যের শাসক দল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে প্রতিবাদ সংগঠিত হচ্ছে ব্লকে ব্লকে। বিপদে পড়া পরিযায়ীদের সাহায্য করতে শ্রমশ্রী প্রকল্প ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তারা ফিরে এলে 1 বছর পর্যন্ত মাসে 5,000 টাকা করে সাহায্য দেওয়া হবে বলেই জানানো হয়েছে।
এই পরিস্থিতিতে বাঙালি হেনস্থা নিয়ে প্রস্তাব এনে আলোচনা করতে চায় রাজ্য সরকার। আলোচনায় অংশ নেবেন তৃণমূল এবং বিজেপির বিধায়করা। সেই উদ্দেশ্যে আগামী সপ্তাহে অর্থাৎ সেপ্টেম্বরের 1 তারিখ থেকে 3 দিনের জন্য বিধানসভায় বিশেষ অধিবেশন বসছে। 1, 2 এবং 4 তারিখ হবে অধিবেশন। মাঝে 3 তারিখ করম পুজোর জন্য সরকারি ছুটি, বন্ধ থাকবে বিধানসভা। শুধু বাঙালি ইস্যুই নয়, জানা যাচ্ছে এসআইআর এর বিরোধিতায় যেমন দিল্লিতে প্রতিবাদ সংগঠিত করছে তৃণমূল, তেমনি বিধানসভাতেও এই নিয়ে প্রতিবাদ জানানো হবে এই বিশেষ অধিবেশনে। এছাড়া নারীর ওপর অত্যাচার রুখতে ধর্ষণের শাস্তি, মৃত্যুদণ্ডের প্রস্তাব সম্বলিত যে বিলটি পাশ হয়েছে বিধানসভায়, তা সই না করে রাজ্যপালের ফেরত পাঠানো নিয়েও এই অধিবেশনে আলোচনার সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে গুরুত্বপূর্ণ একাধিক ইস্যুতেই পুজোর আগে বিধানসভার এই বিশেষ অধিবেশন। হাই নিউজ নেটওয়ার্ক। মাসের শেষে শহীদ ক্ষুদিরাম থেকে টলিগঞ্জ পর্যন্ত মেট্রো অনেকক্ষণ বন্ধ থাকবে জানালো কর্তৃপক্ষ। রক্ষণাবেক্ষণের কারণে কবি সুভাষ স্টেশন অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে। সামনে রোববার 31 অগস্ট মহানায়ক উত্তম কুমার থেকে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত মেট্রো পরিষেবা দীর্ঘক্ষণ বন্ধ থাকবে। মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছে ওই দিন দুপুর পর্যন্ত এই পথে কোনো ট্রেন চলবে না। তবে মহানায়ক উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো চলাচল স্বাভাবিক থাকবে। রবিবার স্কুল, কলেজ এবং অধিকাংশ অফিস বন্ধ থাকলেও ওই দিন রয়েছে পাবলিক সার্ভিস কমিশনের মিসলেনিয়াস মেন্স পরীক্ষা। ফলে অনেক পরীক্ষার্থী সমস্যায় পড়তে পারেন বলে আশঙ্কা। পাশাপাশি পুজোর কেনাকাটার পরিকল্পনা থাকা যাত্রীদেরও ভোগান্তিতে পড়তে হবে। কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, শহীদ ক্ষুদিরাম স্টেশনে একটি নতুন টার্ন আউট বসানোর কাজের জন্যই এই ব্যবস্থা। শনিবার 30 অগস্ট রাত 11টা থেকে রবিবার 31 অগস্ট বিকেল 3টে পর্যন্ত ওই রুটে মেট্রো পরিষেবা সম্পূর্ণ বন্ধ থাকবে। তবে রবিবার বিকেল 4টে থেকে ফের ট্রেন চলাচল শুরু হবে। অন্যদিকে গ্রিন লাইনে হাওড়া ময়দান থেকে সেক্টর 5 পর্যন্ত ওই দিন বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। সাধারণত রবিবার সকাল 9টা থেকে পরিষেবা শুরু হলেও 31 অগস্ট তা শুরু হবে সকাল 8টা থেকেই। মূলত পরীক্ষার্থীদের সুবিধার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত, জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। রক্ষণাবেক্ষণের কারণে কবি সুভাষ স্টেশন অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে। ফলে ব্লু লাইনে অর্থাৎ দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ প্রান্তিক স্টেশন এখনও শহীদ ক্ষুদিরাম। ট্রেনের লাইনের পরিবর্তনের সমস্যা থাকায় শহীদ ক্ষুদিরাম স্টেশনে আসা ট্রেনগুলি আবারও দক্ষিণেশ্বরগামী হয়ে ফিরে যাচ্ছে। এতে একই লাইনে ট্রেন দাঁড়িয়ে পড়ে এবং যাত্রীদের ভোগান্তি বেড়ে যাচ্ছে। সোমবার থেকেই ব্লু লাইনে কিছু ট্রেন টালিগঞ্জ পর্যন্ত সংক্ষিপ্ত করা হয়েছে। ব্রিজি, নাকতলা, গড়িয়াবাজার, বাসদ্রোণী থেকে হাওড়া অথবা শিয়ালদা যাওয়ার পথেই এই প্রভাব পড়ছে। ট্রেনের নির্দিষ্ট সূচি প্রকাশ্যে না আসায় যাত্রীদের জন্য বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। হাই নিউজ নেটওয়ার্ক। আর্থিক কেলেঙ্কারির অভিযোগে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি। এবার রাজ্যের এক বিজেপি নেতার বিপুল অঙ্কের অবৈধ লেনদেনের অভিযোগ প্রকাশ্যে। সোশ্যাল মিডিয়া পোস্টে জানালেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। অভিযোগ সত্যি হলে ইডি, সিবিআই যথাযথভাবে তা খতিয়ে দেখে ব্যবস্থা নিক, এই আবেদনও জানিয়েছেন কুণাল ঘোষ। আর্থিক কেলেঙ্কারির অভিযোগে রাজ্যের শাসক দলের নেতাদের বিরুদ্ধে নতুন করে সক্রিয় হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি। এবার রাজ্যের এক বিজেপি নেতার বিপুল অঙ্কের অবৈধ লেনদেনের অভিযোগ এলো প্রকাশ্যে। তার অবৈধ কারবার নিয়ে সম্প্রতি দায়ের হওয়া অভিযোগের কপি হাতে পেয়েছেন বলে সোশ্যাল মিডিয়া পোস্টে জানালেন তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ। এক্স হ্যান্ডেল পোস্টে কারো নাম না করেই বিষয়টি নিয়ে তিনি প্রকাশ্যে এনেছেন। অভিযোগ সত্যি হলে ইডি, সিবিআই যথাযথভাবে তা খতিয়ে দেখে ব্যবস্থা নিক, এই আবেদনও জানিয়েছেন কুণাল ঘোষ। বৃহস্পতিবার নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন কুণাল ঘোষ। তাতে লেখা, ইডি ও সিবিআই এর কাছে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। তাতে এক বিজেপি নেতার 100 কোটি টাকার অবৈধ লেনদেনের কথা উল্লেখ রয়েছে। অভিযোগ অনুযায়ী ওই নেতার বেআইনি সম্পত্তি সংক্রান্ত আদান প্রদান হয়েছে। যদিও কুণাল ঘোষের দাবি অভিযোগের কপি তার হাতে এসেছে, কিন্তু তার সত্যতা তিনি যাচাই করেননি। পোস্টে তার দাবি, অভিযোগ যদি সত্যি হয় তাহলে যেন ইডি, সিবিআই যথাযথভাবে তদন্ত করে। সদ্যই তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহাকে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার করেছে ইডি। তার আদি গ্রামের বাড়িতে তল্লাশি চালিয়ে কয়েক ঘন্টার মধ্যে গ্রেফতার করা হয়েছে তাকে। আপাতত তিনি ইডির হেফাজতে রয়েছেন। পুজোর ঠিক আগে দুর্নীতি ইস্যুতে ইডির এই অতি সক্রিয়তার মাঝেই বিজেপি নেতার 100 কোটি টাকার লেনদেন নিয়ে অভিযোগ প্রকাশ্যে এলো। যদিও অভিযোগের সত্যতা যাচাই করেননি বলে জানিয়েছেন কুণাল ঘোষ। হাই নিউজ নেটওয়ার্ক।
উত্তরাখণ্ডে ফের মেঘভাঙা বৃষ্টি, একটি নয় একাধিক। শুক্রবার সকালে উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ এবং চামোলি জেলায় মেঘভাঙা বৃষ্টি হয়। অল্প সময়ে অত্যাধিক বৃষ্টির কারণে ভেঙে পড়ে বহু ঘরবাড়ি। ধ্বংসস্তূপের নিচে অনেকে চাপা পড়ে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। উত্তরাখণ্ডে ফের মেঘভাঙা বৃষ্টি, একটি নয় একাধিক। শুক্রবার সকালে সেই রাজ্যের রুদ্রপ্রয়াগ এবং চামোলি জেলায় মেঘভাঙা বৃষ্টি হয়। অল্প সময়ে অত্যাধিক বৃষ্টির কারণে ভেঙে পড়ে বহু ঘরবাড়ি। ধ্বংসস্তূপের নিচে অনেকে চাপা পড়ে রয়েছেন বলেও আশঙ্কা করা হচ্ছে। রাস্তায় ধস নামায় অনেকে আটকে পড়েছেন বলে জানিয়েছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। উত্তরাখণ্ডের বিস্তীর্ণ এলাকায় মেঘভাঙা বৃষ্টির প্রভাব পড়েছে বলেই জানা গিয়েছে। রুদ্রপ্রয়াগ জেলায় অলকানন্দা এবং মন্দাকিনী নদীর সঙ্গমস্থলে জলস্তর ক্রমশই বাড়ছে। কেদারনাথ উপত্যকায় নদীর জলের তোড়ে ভেসে গিয়েছে একটি সেতুও। ক্রমশ নদী এবং ছোট নালাগুলির জল ঢুকছে লোকালয়ে। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ইতিমধ্যেই স্থানীয় প্রশাসন উদ্ধার কাজ শুরু করেছে। তিনি প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন বলেই জানিয়েছেন ধামি। মুখ্যমন্ত্রীর সচিবালয়ের তরফে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য বিপর্যয় মোকাবিলা দপ্তরের সচিব এবং জেলা শাসককে। মেঘভাঙা বৃষ্টিতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে রুদ্রপ্রয়াগ জেলার বাসু কেদার এলাকা আর চামোলি জেলার দেবল এলাকা। দেবলে এক দম্পতি জলের তোড়ে ভেসে গিয়েছে, এখনও তাদের খোঁজ পাওয়া যায়নি। ধ্বংসস্তূপে চাপা পড়ে কয়েকজন আহত হলেও তাদের সকলকেই উদ্ধার করা গিয়েছে। তবে অন্যত্র সবাইকে উদ্ধার করা গিয়েছে কিনা তা এখনও স্পষ্ট নয়। যে বাড়িগুলিতে জল ঢুকেছে সেখান থেকে বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ডুবে গিয়েছে রুদ্রপ্রয়াগের হনুমান মন্দিরও। হাই নিউজ নেটওয়ার্ক। রিলায়েন্স ও মেটা যৌথ উদ্যোগে এআই সমাধান আনতে চলেছে। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং মেটা যৌথভাবে একটি নতুন উদ্যোগের ঘোষণা করল, যার মাধ্যমে ভারতের পাশাপাশি বাছাই করা আন্তর্জাতিক বাজারেও কৃত্রিম বুদ্ধিমত্তার সমাধান তৈরিও করা হবে। রিলায়েন্স ও মেটা যৌথ উদ্যোগে এআই সমাধান আনতে চলেছে। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং মেটা যৌথভাবে একটি নতুন উদ্যোগের ঘোষণা করল, যার মাধ্যমে ভারতের পাশাপাশি বাছাই করা আন্তর্জাতিক বাজারেও কৃত্রিম বুদ্ধিমত্তা সমাধান তৈরিও করা হবে। কোম্পানির বিজ্ঞপ্তি অনুযায়ী এই যৌথ উদ্যোগে প্রাথমিক বিনিয়োগ হিসেবে 855 কোটি টাকা ধরা হয়েছে, যেখানে রিলায়েন্স 70% এবং মেটা 30% মূলধন দেবে। এই যৌথ উদ্যোগে মেটার আধুনিক ওপেন সোর্স লামা মডেল ব্যবহার করা হবে। এর মাধ্যমে সংস্থাগুলি বিক্রয় ও বিপণন, তথ্য প্রযুক্তি উন্নয়ন এবং কার্যক্রম, গ্রাহক পরিষেবা, অর্থনীতি এবং অন্যান্য এন্টারপ্রাইজ কার্যক্রমে কাস্টমাইজড এবং জেনারেটিভ এআই মডেল ব্যবহার করতে পারবে। পাশাপাশি ক্রস ফাংশনাল ও শিল্পভিত্তিক চাহিদার জন্য আগে থেকে সমাধানও দেওয়া হবে। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর মুকেশ আম্বানি বলেন, মেটার সঙ্গে এই অংশীদারিত্ব আমাদের স্বপ্নকে বাস্তব রূপ দিচ্ছে। আমরা এন্টারপ্রাইজ গ্রেড এআই প্রতিটি ভারতীয় প্রতিষ্ঠানের কাছে পৌঁছে দেব, ছোট ব্যবসা থেকে শুরু করে ব্লু চিপ কর্পোরেট পর্যন্ত। তিনি আরও জানান, এই উদ্যোগ দ্রুত কার্যকর করা হবে এবং কার্যকর হলে এর বৃদ্ধি বিশ্ববাজারে আরও দ্রুততার সঙ্গে বাড়বে। মেটার প্রতিষ্ঠাতা ও মার্ক জাকারবার্গ বলেন, রিলায়েন্সের সঙ্গে ব্যবসা করার জন্য আমরা অত্যন্ত উৎসাহী। এই যৌথ উদ্যোগের মাধ্যমে আমরা আমাদের লামা মডেল বাস্তবে প্রয়োগ করছি। ভারতের ডেভেলপার ও এন্টারপ্রাইজগুলির জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলতে আমরা আশাবাদী। হাই নিউজ নেটওয়ার্ক। জাপান সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে অভূতপূর্ব স্বাগত জানানো হয় প্রধানমন্ত্রীকে। কোনো জাপানি আদব কায়দায় নয়, জাপানি গুরিয়াদের মুখে দেশোয়ালে অভ্যর্থনা শুনে অভিভূত মোদী। জাপানি গুরিয়ারা শুক্রবার সকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বাগত জানালো নিজের দেশে। কোনো জাপানি আদব কায়দায় নয়, একেবারে অভূতপূর্ব অভ্যর্থনা পেলেন মোদী ভারতের দীর্ঘদিনের বন্ধু দেশে। বিদেশের মাটিতেও দেশের অনুভূতির উষ্ণ ছোঁয়ায় স্বাগত জানালো মোদীকে। জাপানের সাংস্কৃতিক শিল্পীদের একদল মহিলা প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাতে পরেছিলেন ঐতিহ্যগত রাজস্থানী পোশাক। রংচঙে রাজস্থানী জামা কাপড়ে তাদেরও ভুবন বিখ্যাত জাপানি পুতুলের মতোই লাগছিল। টোকিওতে অভ্যর্থনা অনুষ্ঠানে তারা প্রধানমন্ত্রীকে ভারতীয় কায়দায় হাত জোর করে নমস্কারের ভঙ্গিতেই স্বাগত জানিয়েছেন। একমুখ হাসিতে তারা বলেন, পাধারো ভারতেস, অর্থাৎ আমার দেশে আপনাকে স্বাগত। আসলে জাপানের সঙ্গে ভারতীয় সংস্কৃতির অনেক কিছুরই মিল আছে, যার মূলে রয়েছে বৌদ্ধ ধর্ম।
বৌদ্ধ ধর্মের প্রভাবেই জাপানিদের মধ্যে মাথা ঝুঁকিয়ে কোমর নিচু করে হাত জোড় করে নমস্কারের প্রথা প্রচলিত রয়েছে। স্বাগত জানাতে আসা মহিলাদের একজন মোদিকে হৃদয় নাড়া দেওয়া সেই যুগোত্তীর্ণ লোকসঙ্গীত গেয়ে ওঠেন ভারী যা ভরে, যা শুনে প্রধানমন্ত্রী খুশিতে উচ্ছ্বসিত, কারণ তিনি ভাবেননি সূর্যোদয়ের দেশে দেশোয়ালি সুরে কোনো বিদেশিনী তাকে গান শোনাতে পারেন। জাপানি মহিলাদের আরেকটি দল ভারতীয় শাস্ত্রীয় নৃত্য যেমন মোহিনী আট্টম, কত্থক, ভারতনাট্যম এবং ওড়িশি নাচ দেখান। সেই সঙ্গে বাতাসে প্রতিধ্বনিত হতে থাকে তার সুর, মৃদঙ্গের তাল। প্রধানমন্ত্রী অনুষ্ঠান শেষে শিল্পীদের সঙ্গে কথা বলে তাদের নিষ্ঠা ও পরিশ্রম এবং ভারতীয় শিল্পের প্রতি ভালোবাসার প্রশংসা করেন। জাপানের এক শিল্পী জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সামনে তার দেশেরই নৃত্যকলা দেখাতে পেরে তারা খুবই খুশি। তার কথায়, আমি 25 বছর ধরে মোহিনী আট্টম নাচি। এটা দক্ষিণ ভারতীয় নাচ। একা প্রদর্শনের নাচ হলেও আমরা সম্মিলিত প্রদর্শন করেছি। আর একজন শিল্পীর কথায়, আমি কত্থক নেচেছি। তার মতে প্রধানমন্ত্রীর সামনে নাচতে পারাটাই জীবনের একটা স্বর্ণ পদক জেতার মতোই আনন্দ। হাই নিউজ নেটওয়ার্ক। আইএসএল এর ভবিষ্যৎ নিয়ে জট আরও খানিকটা কাটলো। আইএসএল কবে হবে, হলেও কি এফএসডিএল আয়োজক হিসেবে থাকবে? এই প্রশ্নের জবাব পেতে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের শুনানিতে নজর ছিল ভারতীয় ফুটবলের। পরের সপ্তাহে এই মামলার রায় ঘোষণা হতে পারে। আইএসএল কবে হবে, হলেও কি এফএসডিএল আয়োজক হিসেবে থাকবে? এই প্রশ্নের জবাব পেতেই বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের শুনানিতে নজর ছিল ভারতীয় ফুটবলের। আপাতত আইএসএল এর ভবিষ্যৎ নিয়ে জট আরও খানিকটা কাটল। ডিসেম্বরে হতে পারে এই প্রতিযোগিতা। আগামী সপ্তাহে এই মামলার রায় ঘোষণা করতে পারে সুপ্রিম কোর্ট। আইএসএল এর আয়োজক এফএসডিএল আপাতত তাদের সত্ত্ব ছেড়ে দিতে রাজি হয়েছে। তারা ভারতীয় ফুটবল সংস্থাকে বকেয়া 12,50,00,000 টাকা দ্রুত মিটিয়ে দেবে। এরপর নতুন আয়োজক খুঁজতে হবে সর্বভারতীয় ফুটবল সংস্থাকে। আদালতে এফএসডিএল জানিয়েছে, আইএসএল বাবদ ফেডারেশনকে বছরে 50 কোটি টাকা করে দেয় এফএসডিএল। 4টি কিস্তিতে দেওয়া হয় টাকা। শেষ কিস্তির টাকা বাকি রয়েছে। সেই টাকা দ্রুত মিটিয়ে দেবে তারা। এরপর নিজেদের সত্ত্ব ফিরিয়ে দিতে রাজিও তারা। এই পরিস্থিতিতে অক্টোবরে নতুন দরপত্র দেবে ভারতীয় ফুটবল সংস্থা। শুধু ভারতীয় নয়, বিদেশের কোনো সংস্থাও তাতে আগ্রহ দেখাতে পারে। 15 অক্টোবরের মধ্যেই প্রক্রিয়া হবে। তারপরে নতুন আয়োজকের হাতে দায়িত্ব তুলে দেবে ফেডারেশন। জানা গেল, এফএসডিএল বেশ ভালোভাবেই চাইছে আইএসএল এর দায়িত্ব তাদের হাতে থাকুক, কিন্তু কোনোভাবেই তারা ফেডারেশনের বর্তমান সভাপতি কল্যাণ চৌবের সঙ্গে কাজ করতে রাজি নয়। এফএসডিএল মনে করছে ফেডারেশনের নতুন কমিটিতে কোনোভাবেই আর কল্যাণ থাকবেন না। কল্যাণহীন নতুন কমিটি তৈরি হয়ে গেলে তারা পুরোদমে আইএসএল আয়োজনের জন্য ঝাঁপাবে। একটি সূত্রে পাওয়া খবরে জানা গেল, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও এআইএফএফ এর প্রাক্তন সভাপতি প্রফুল্ল প্যাটেল আবার ফেডারেশনের রাশ নিজের হাতে নিতে চাইছেন। আইএসএল এর আয়োজক এফএসডিএল এর কর্ণধার আম্বানিদের সঙ্গে প্রফুল্লের সম্পর্ক অত্যন্ত ভালো। এফএসডিএল চাইছে প্রফুল্ল শিবির আবার ফেডারেশনের ক্ষমতায় আসুক, তখন তারাই আবার মনের সুখে আইএসএল আয়োজন করবে। যে সংস্থা আইএসএল এর নতুন আয়োজক হবে তাদের ডিসেম্বরের মধ্যে প্রতিযোগিতা শুরু করতে হবে। প্রতিযোগিতা ঘিরে অনিশ্চয়তা তৈরি হওয়ায় ওড়িশা এফসি, চেন্নাইন এফসি, বেঙ্গালুরু এফসির মতো ক্লাবগুলি ফুটবলার কর্মীদের বেতন স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। এই পরিস্থিতিতে ক্লাবগুলিকে আইএসএল নিয়ে দ্রুত সদর্থক বার্তা দিতে চাইছেন ফেডারেশন কর্তারা। এফএসডিএল এর সঙ্গে ফেডারেশনের চুক্তি শেষ হচ্ছে 8ই ডিসেম্বর। তারপরেই নতুন চুক্তি করে আইএসএল শুরু করার কথা ভাবছে ফেডারেশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মতো গত সোমবার বৈঠকে বসেছিল দুই পক্ষ। প্রাথমিক আলোচনায় ভারতীয় ফুটবলের স্বার্থে ইতিবাচক পদক্ষেপ করতে রাজি হয়েছে উভয় পক্ষই। মৌখিক একটি প্রস্তাবে সহমত হয়েছেন তারা। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে সেই যৌথ প্রস্তাব জমাও দেওয়া হয়। সেখানেই বকেয়া কিস্তি থেকে শুরু করে ডিসেম্বরে আইএসএল শুরু করার প্রস্তাব দেওয়া হয়। তারপরেই শুনানিতে জট অনেকটা কেটেছে। এখন দেখার আগামী সপ্তাহের রায়ে কি জানায় দেশের সর্বোচ্চ আদালত। হাই নিউজ নেটওয়ার্ক।
নিউজ টুডে এখন এই পর্যন্তই। আর অন্যান্য খবরের জন্য নজর রাখুন হাই নিউজে।